হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু টেকটক উইথ তাহমিদ। আমি তাহমিদ চলে আসলাম Proxmox এর নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে Proxmox এ স্টোরেজ কনফিগার করতে হয় এবং আমরা এটাও দেখাবো যে Proxmox এ কিভাবে আমরা হার্ড ডিস্কের রেট করতে পারি। যারা আপনারা হার্ড ডিস্ক রেট সম্পর্কে জানেন না তাদেরকে সংক্ষেপে বলে দিই। ধরেন আপনার কাছে ৩টা বা ৪টা হার্ড ডিস্ক আছে 2 টেরাবাইট করে। আপনি এই 4টা হার্ড ডিস্ককে মানে আপনি এট এ টাইম ইউজ করবেন এবং সবগুলো যে স্পেস ক্যাপাসিটি আছে সেগুলো সবখানে যোগ করে আপনি একটা হার্ড ডিস্ক হিসেবে ইউজ করবেন। এখানে আপনি বেনিফিট কি পাবেন? এখানে বেনিফিট পাবেন হচ্ছে আপনার ডাটা লস, ডাটা রিডান্ডেন্সি পাবেন। অর্থাৎ আপনার যদি কোনো কারণে একটা হার্ড ডিস্ক বা 2টা হার্ড ডিস্কও যদি আপনার নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনি ডাটা ব্যাকআপ পাবেন। অর্থাৎ আপনার কোনো ডাটা লস হবে না। এটা একটা বেনিফিট পাবেন। আরেকটা বেনিফিট হচ্ছে যেহেতু আমরা মাল্টিপল হার্ড ডিস্ক একসাথে ইউজ করতেছি তো এখানে আমরা পারফরম্যান্সে একটু মানে বেটার পাবো। অর্থাৎ আপনার রিড স্পিড এবং রাইট স্পিড আমরা বেশি পাবো। মেইনলি আপনার সার্ভারগুলোতে এই ডাটা রিডান্ডেন্সির কারণেই আমরা সার্ভারগুলো রেট করে থাকি বা হার্ড ডিস্ক রেট করে থাকি। তো এখন আর কথা বাড়াবো না, চলেন আমরা শুরু করি আজকের টিউটোরিয়াল। Proxmox এ স্টোরেজ কনফিগার করার জন্য আমরা প্রথমে Proxmox এর যে ওয়েব ইন্টারফেস আছে এখানে লগ ইন করে নেব। এরপরে আমরা ডাটা সেন্টার থেকে আমাদের যে Proxmox যে সার্ভারটা আছে সেই সার্ভারে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যদি এখান থেকে ডিস্কে আসলে আমরা দেখতে পারবো এই হার্ড ডিস্ক এই সার্ভারটার সাথে যতগুলো আপনার হার্ড ডিস্ক কানেক্ট করা আছে সেগুলো দেখাচ্ছে। এখানে দেখবেন যে সবগুলো VMware এর ভার্চুয়াল আমি হার্ড ডিস্ক ইউজ করছি, কারণ আমি আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি এই Proxmoxটাকে আমি একটা ভার্চুয়াল মেশিনের মাধ্যমে আমি রান করছি। তো আপনাদেরকে শেখানোর জন্য আমি এখানে আজকে 20 জিবি করে আমরা 4টা হার্ড ডিস্ক এখানে আমি অ্যাড করেছি, যেটার মাধ্যমে আমি আপনাদেরকে হার্ড ডিস্ক কনফিগারেশনটা শেখাবো। যার কারণে তো এখানে যদি একটু লক্ষ্য করেন, প্রথমে যে হার্ড ডিস্কটা দেখতে পাচ্ছেন 85 জিবি দেখাচ্ছে, এটা হচ্ছে আমাদের বুট হার্ড ডিস্ক। অর্থাৎ হচ্ছে আমরা সার্ভারটা আমরা এখানে রাখছি, প্রক্সমক্সটা আমাদের এই হার্ড ডিস্ক ইনস্টল করা আছে 80 জিবি হার্ড ডিস্ক। এবং আমি আপনাদেরকে বোঝানোর জন্য এই 20 জিবির আমি 4টা হার্ড ডিস্ক এখানে অ্যাড করেছি, 1টা 2টা 3টা 4টা। তো আমি হচ্ছে এই 4টা হার্ড ডিস্কে এখন আমরা একটা হার্ড ডিস্ক পুল ক্রিয়েট করব। ZFS পুল যেটা বলে আর কি, ZFS পুল আমরা একটা ক্রিয়েট করব। এটা আমরা কোথায় ক্রিয়েট করব? আমরা এই যে ডিস্কে যদি থাকি, ডিস্ক থেকে নিচ থেকে ডিস্কের নিচে আসলে আমরা পাবো হচ্ছে ZFS। আমরা এই ZFS এ ক্লিক করব। ZFS এ ক্লিক করলে এখানে আমরা কোনো ZFS পুল আমরা দেখতে পাচ্ছি না বা হার্ড ডিস্কে কোনো পুল দেখতে পাচ্ছি না, কারণ আমরা এখানে কোনো হার্ড ডিস্ক এখন পর্যন্ত আমরা কনফিগার করি নাই। তো হার্ড ডিস্ক কনফিগার করার জন্য আমরা কি করব? এখানে হচ্ছে আমরা ZFS এ ক্লিক করব। ZFS এ ক্লিক করার পর এখানে দেখবেন যে আমাদের এখানে সবকটা হার্ড ডিস্ক যেগুলো আমাদের কানেক্ট করা আছে, বুট হার্ড ডিস্ক যেটা বাদে এই হার্ড ডিস্কগুলো এখানে শো করছে। যদি কোনো কারণে আপনার এখানে যদি কোনো হার্ড ডিস্ক শো না করে সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে এই হার্ড ডিস্কটা হচ্ছে আপনার এখানে একটা হার্ড ডিস্ক আপনার শো করছে না, তাহলে বুঝতে হবে এই হার্ড ডিস্কটা আপনার এখানে ZFS পুলে অ্যাড করার জন্য এখনো রেডি না। কেন রেডি না সেটার জন্য আমাদেরকে আবার ব্যাক যেতে হবে হচ্ছে ডিস্কে যাওয়ার পর এখানে আমরা হচ্ছে যে হার্ড ডিস্কটা আমরা পাচ্ছে না সেই হার্ড ডিস্কটা আমরা ক্লিক করে এখানে আমরা জাস্ট ইনিশিয়াল ডিস্ক উইথ জিপিটি। আপনারা যদি নতুন কোনো হার্ড ডিস্ক ইউজ করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার ওয়াইপ হার্ড ডিস্ক আর ইনিশিয়াল ডিস্ক জিপিটি এটা ইউজ না করলেও হবে, বাট আদারওয়াইজ আপনি যদি কোনো ব্যবহার কোনো হার্ড ডিস্ক ইউজ করেন, অর্থাৎ আপনার যদি ওটা রিকমেন্ডেড না, তারপরে আপনি যদি কোনো হার্ড ডিস্ক ইউজ করেন যেটা আপনি অলরেডি কোথাও ইউজ করছেন, সেক্ষেত্রে আনার পর প্রথমে আপনাকে ওয়াইপ করে নিতে হবে, তারপর ইনিশিয়ালাইজ করতে হবে। সবগুলো হার্ড ডিস্ককে আপনি যখন ওয়াইপ এবং ইনিশিয়ালাইজ করে নেবেন তখন আপনি যদি এই ZFS এ যদি আসেন এবং ক্রিয়েট ZFS করতে যান, তাহলে আপনি দেখবেন যে আপনাকে এই হার্ড ডিস্কগুলো এখানে শো করছে, কোনো সমস্যা করবে না। তো আমি হচ্ছে এখন আমার ZFS এ আমরা একটা ZFS যে পুলটা আছে এখানে আমাদেরকে একটা নাম দিতে হবে। এখানে নামটা আমরা দিচ্ছি, আমি পুল 1 নাম দিলাম। এবং আমার এখানে যে হার্ড ডিস্কগুলো আছে আমি সবগুলো হার্ড ডিস্ককে সিলেক্ট করে নিয়ে আমি আচ্ছা এখানে আরেকটা ব্যাপার দেখাই দিই, রেড কন্ট্রোল যেটা আমি বলেছিলাম। রেড হচ্ছে এখানে অনেক রকম রেড আছে। একটা হচ্ছে মিরর হচ্ছে আপনার বুঝতে পারছেন এটা জাস্ট রেপ্লিকেট করবে। হচ্ছে আপনার 6 TB 2টা হার্ড ডিস্ক ইউজ করছেন, সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন 6 TB, অর্থাৎ আপনার 6 TB আপনি ব্যবহার করতে পারবেন আর 6 TB হচ্ছে অ্যাজ এ ব্যাকআপ হিসেবে থাকবে। যার কারণে আপনার যে কোনো একটা হার্ড ডিস্ক 2টা হার্ড ডিস্কের মধ্যে যে কোনো একটা হার্ড ডিস্ক যদি আপনার কোনো কারণে ফেল করে, আপনি জাস্ট সিম্পলি ওই হার্ড ডিস্কটা চেঞ্জ করে আপনি নতুন একটা হার্ড ডিস্ক ইনস্টল করে দিতে পারবেন। এক্ষেত্রে আপনার ডাটা কোনো লস হচ্ছে না। এটা হচ্ছে মিরর। আর রেড 10 এবং রেড জি এই দুটো হচ্ছে অলমোস্ট সেম না, দুটো ডিফারেন্স আছে। এখানে হচ্ছে আপনি যদি রেড 10 যদি আপনি সিলেক্ট করেন, রেড 10 এ হবে কি আমি এখানে দেখেন
20 জিবি 20 জিবি 20 জিবি 20 জিবি অর্থাৎ 80 জিবি ইউজ করছি। আমি যখন RAID 10 যখন আমি ব্যবহার করব, তখন আমি আমার যে টোটাল যে হার্ড ডিস্ক যেগুলো আছে এটার আমি 50% ব্যবহার করতে পারবো। অর্থাৎ আমি এখানে যে 80 জিবি আমার টোটাল হার্ড ডিস্কটা আছে, আমি এখান থেকে ম্যাক্সিমাম আমি 40 জিবি ইউজ করতে পারবো। আর 40 জিবি আমার এটা হচ্ছে ব্যাকআপের জন্য চলে যাবে। এটা হচ্ছে আপনার কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এখানে হচ্ছে একটা হচ্ছে ক্যাশের জন্য থাকবে, যেটা হচ্ছে আপনার রিড আর রাইট স্পিডটাকে আপনাকে অনেক বুস্ট, আমি যেটা বলেছিলাম যে পারফরমেন্স বেশি পাওয়া যায়, যার কারণে ধরেন যে আমি আপনাদের বোঝার সুবিধার জন্য আমি বলছি যে একটা হার্ড ডিস্ক আপনি ধরে রাখেন যে পারফরমেন্সের জন্য ব্যবহার হবে, আর আরেকটা হার্ড ডিস্ক ব্যবহার হবে হচ্ছে আপনার ডাটা ব্যাকআপের জন্য, রিডান্ডেন্সি। অর্থাৎ আপনি যদি RAID 10 করেন, আপনার এই 4টা হার্ড ডিস্কের মধ্যে যে কোনো একটা হার্ড ডিস্ক যদি ফেইল করে, সেক্ষেত্রে আপনি আপনার কোনো ডাটা লসের শিকার আপনি হবেন না। আপনি সিম্পলি ওই একটা হার্ড ডিস্ককে আপনি রিপ্লেস করে দিলে আপনি সব ডাটা আপনার অটোমেটিক চলে আসবে আবার। আর সেক্ষেত্রে হচ্ছে আপনি যদি RAID জেড যেটা RAID G বলে অনেকে, RAID Z বলে, বা এটা অ্যাকচুয়ালি RAID 5ও বলে অনেকে, একই জিনিস। তো আপনি যদি RAID 5 যদি আপনি ইউজ করেন, সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন, আপনি হচ্ছে এখানে আপনি যদি 4টা হার্ড ডিস্ক ইউজ করেন, আপনি ম্যাক্সিমাম 3টা হার্ড ডিস্কের ক্যাপাসিটি ইউজ করতে পারবেন। অর্থাৎ আপনি এখানে 20 অর্থাৎ আপনি 60 জিবি পর্যন্ত আপনি এখানে ব্যবহার করতে পারবেন। আর হচ্ছে আপনার একটা হার্ড ডিস্ক আপনার ফেল টরেন্ট হিসেবে থাকবে। RAID 10 এর মতো এটাতে হচ্ছে আপনি হচ্ছে একটা হার্ড ডিস্ক আপনি ফেল টলারেন্ট পাচ্ছেন। তবে এখানে কি, আপনি যেহেতু আমি বলছি যে আপনার RAID 10 এ যেহেতু আপনি একটা পারফরম্যান্স হার্ড ডিস্ক আপনাদের বোঝার সুবিধার্থে বলেছিলাম, একটা পারফরম্যান্স হার্ড ডিস্ক হিসেবে আমরা একটাকে রেখেছিলাম। এখানে যেহেতু আমাদের কোনো পারফরম্যান্স হার্ড ডিস্ক হিসেবে নেই, সো এখানে হচ্ছে আপনার রিড স্পিডটা আপনি বেশি পাবেন, মানে 2 গুণ পাবেন, বাট আপনার রাইট স্পিডটা আপনি এখানে কোনো অ্যাডভান্টেজ পাচ্ছেন না এখানে রাইট স্পিডে। আর এখানে হচ্ছে আপনি একটা হার্ড ডিস্ক অ্যাজ এ ব্যাকআপ হিসেবে পাচ্ছেন। তাহলে এই দুটো RAID 5 এবং RAID 10 এর মধ্যে আপনি ডিফারেন্সটা এখানেই পাচ্ছেন। আপনি এখানে একটা হার্ড ডিস্ককে মানে বেশি কাজে লাগাতে পারছেন। এটা ডিপেন্ড করছে হচ্ছে আপনার ইউজ কেসের উপর, আপনার যেরকম প্রয়োজন। আপনার যদি পারফরমেন্স আর ব্যাকআপ দুটোই প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনি RAID 10 ইউজ করবেন। আর যদি আপনারা মনে করেন যে আমার পারফরমেন্স খুব বেশি দরকার নাই, লাইক হচ্ছে আপনি NAS সার্ভার হিসেবে ইউজ করছেন, তো এখানে আপনার পারফরমেন্স খুব বেশি প্রয়োজন পড়বে না, আপনার স্টোরেজটা বেশি প্রয়োজন পড়বে, স্টোরেজ ক্যাপাসিটিটা, সেক্ষেত্রে আপনি RAID 5 করতে পারেন। তবে সার্ভারগুলোতে বেশিরভাগ সময় আমরা RAID 10টা ব্যবহার করে থাকি, যেটার জন্য আপনার পারফরমেন্স এবং রিডান্ডেন্সি দুটোই এট এ টাইম পাওয়া যায়। তো আমি হচ্ছে 4টা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে আমি জাস্ট এখানে ক্রিয়েট, যদি আমি ক্লিক করি, তাহলে দেখবেন যে ZFS পুল আমার অলরেডি ক্রিয়েট হচ্ছে এবং ডান, ক্রিয়েট হয়ে গেছে, যে পুল 1 আমার এটা ক্রিয়েট হয়ে গেছে। সবগুলো ডাটার যে এখানে দেখেন কোনো ডাটা এরর নাই। এখানে হচ্ছে যদি কোনো কারণে হার্ড ডিস্ক যদি কোনো এরর আসে, আপনার এখানে হেলথে আপনাকে এখানে এরর বলে দিবে, এবং এখানে আপনার কোন হার্ড ডিস্কটা এরর সেটা আপনাকে এখানে ডিটেক্ট করে বলে দিবে। আচ্ছা, আরেকটা জিনিস আমরা যে দেখেন এখানে পুল 1, এখানে কিন্তু আমাদের এখানে এতক্ষণ ছিল লোকাল, আর এখানে হচ্ছে লোকাল LVM। এখানে আমরা আরেকটা নতুন হার্ড ডিস্কে দেখতে পাচ্ছি, দেখেন এখানে হচ্ছে পুল 1। এখন আমরা যদি পুল 1 এ যাই, এবং এখানে দেখবেন যে এখানে আমরা 60 জিবি ক্যাপাসিটি দেখাচ্ছে, কারণ আমরা ওখানে RAID 5 সিলেক্ট করেছিলাম। RAID 5 যেহেতু সিলেক্ট করেছি, আমি বলেছি 3টা হার্ড ডিস্ককে আমি ব্যবহার করতে পারবো। তো এখানে হচ্ছে আমি 3টা হার্ড ডিস্কের যে আমার ক্যাপাসিটি 60 জিবি, আমাকে 60 জিবি দেখাচ্ছে। আর এখানে আমাদের স্টোরেজ আমরা ক্রিয়েট হয়ে গেছে। আমরা পরবর্তীতে যখন কোনো ভার্চুয়াল মেশিন বা আপনি যদি কোনো কন্টেইনার ক্রিয়েট করি, সেক্ষেত্রে আমরা তখন এই পুলটাকে আমরা ব্যবহার করতে পারবো। এই হার্ড ডিস্কের যে আমরা যে পুলটা যেটা ক্রিয়েট করে এনেছি, আমরা এখন এই হার্ড ডিস্কটাকে আমরা ব্যবহার করতে পারবো। আমরা কি করলাম একটু যদি আমি সংক্ষেপে বলি, আমাদের যে 4টা হার্ড ডিস্ক ছিল, এই 4টা হার্ড ডিস্ককে আমি একই জায়গায় করলাম, একটা জায়গায় করে আমি একটা হার্ড ডিস্কে রূপান্তর করলাম। এখন আমি যতগুলোই আপনার ভার্চুয়াল মেশিন ইউজ করি না কেন, যতগুলোই কন্টেইনার ইউজ করি না কেন, আমি সবগুলোর জন্য এই একটা ডাটাবেস আমি ইউজ করতে, মানে সরি, একটা স্টোরেজ আমি ব্যবহার করতে পারবো। এটা সুবিধা হচ্ছে আপনার যদি কোনো কারণে ডাটা ফেলও হয়, কোনো হার্ড ডিস্ক যদি ফেলও হয়, আপনি এখানকার একটা হার্ড ডিস্ককে আপনি জাস্ট সিম্পলি রিপ্লেস করে দিলে আপনার কোনো ডাটা লস হচ্ছে না। তো এটাই মোটামুটি আপনার স্টোরেজের যে কনফিগারেশনটা এটাই। আপনি যদি এখানে ডাটাতে যান, ডাটা সেন্টারে যদি যান, ডাটা সেন্টারে যে এখন যদি আপনি স্টোরেজে যান, তাহলে এখানে দেখবেন যে একটা হার্ড ডিস্ক দেখাচ্ছে আপনার ZFS যেটা। আর এখানে আপনি যদি আসেন, এখানে দেখেন এখানে এই হার্ড ডিস্কে আমরা কি রাখতে পারবো। এখানে আমরা রাখতে পারবো ডিস্ক ইমেজ, যেটা হচ্ছে ISO ফাইল, যেটা আমাদের ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করার সময় লাগবে, এবং কন্টেইনারটা হচ্ছে আপনার ওই যে লিনাক্সের যে LXC
যে টেমপ্লেট ফাইল যেগুলো এগুলো এই দুটো আপনি এখানে রাখতে পারবেন। এটাই মোটামুটি আমাদের Proxmox এর স্টোরেজ কনফিগারেশনের পার্ট। খুবই সিম্পল, খুবই ইজি টু ইউজ বলতে পারি আমরা। আপনার টিউটোরিয়াল ফলো করে আপনারা নিজেরাই খুব সহজেই এই স্টোরেজটা কনফিগার করে ফেলতে পারবেন। এখানে তেমন কোনো কমপ্লেক্স বা কমপ্লেক্সিটি নাই। তো আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্তই। খুবই সিম্পল এবং ছোট একটা ভিডিও। এটা টিউটোরিয়াল দেখলে যে কেউই খুব ইজিলি করে ফেলতে পারবে। আপনারা জাস্ট খালি একটা জিনিসই মাথায় রাখবেন, যখন আপনারা রেট করবেন তখন হচ্ছে যে 4 টা বা আপনার যদি 3 টা বা 2 টা হার্ড ডিস্ক যেটাই ইউজ করেন না কেন, সেম মডেল এবং সেম ক্যাপাসিটি হার্ড ডিস্ক ইউজ করবেন। আদারওয়াইজ আপনি রেট করতে গেলে আপনাকে যদি আপনি কোনো হার্ড ডিস্ক যদি আপনি কম স্পেসের যদি ইউজ করেন, কম ক্যাপাসিটি যদি ইউজ করেন, সে হচ্ছে আপনি 6 টেরাবাইটের 3 টা ইউজ করছেন, একটা 2 টেরাবাইট ইউজ করছেন, তখন কিন্তু আপনাকে রেট যখন করতে যাবেন তখন 2 টেরাবাইটটাকে বেস হার্ড ডিস্ক হিসেবে ধরে 6 টেরাবাইট গুলোকেও সে অ্যাজ এ 2 টেরাবাইট হিসেবেই দেখবে। সবগুলোকে 2 টেরাবাইট হিসেবে দেখে তখন 2 টেরাবাইটের উপরে আপনাকে তখন সে রেট সাপোর্টটা দিবে। সো এজন্য আপনার সবগুলো সেম সাইজ হওয়া ম্যান্ডেটরি, এবং হচ্ছে সবথেকে বেটার হয় যদি আপনি সেম মডেলে হার্ড ডিস্ক ইউজ করতে পারেন, তাহলে হচ্ছে আপনার পারফরম্যান্সটা ভালো পাওয়া যায়। তো আপনার সার্ভারে ইউজ কেস অনুযায়ী আপনি রেট 5 বা আপনার রেট 10 যেটা আপনার জন্য সুবিধা হয় আপনি সেটা ইউজ করতে পারবেন। আর আপনাদের যদি ভিডিও কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশনে জানাবেন, আমি তো আছি। আর আপনাদের যদি কারো সার্ভার সেটআপ বা সার্ভার কনফিগারেশনে যদি কোনো হেল্প লেগে থাকে বা আপনার কনসাল্ট করার প্রয়োজন পড়ে, কোনো সমস্যা নেই, আমাকে নক করতে পারবেন। আমি ভিডিও ডিসক্রিপশনে আমার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিব। আপনাদের আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার। তো আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি সম্ভব হয়, নতুন চ্যানেল যেহেতু, যদি সম্ভব হয় সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।